আগে ভিসা পরে টাকা। ইতালি আসতে কত টাকা খরচ হয়? অল্প টাকায় ইতালি আসা যায়? ইতালির ভিসার আবেদন করতে কত টাকা খরচ হয়? আজকে আমরা এই বিষয়গুলোই জানবো, কারণ রিসেন্টলি আমার অনেকগুলো ভিডিওতে আপনারা এই সেম কমেন্টগুলো করতেছেন যে ভাইয়া ইতালি যেতে কত টাকা খরচ হয়, অ্যাপ্লাই করতে মূলত কত টাকা খরচ হয় এবং অল্প টাকায় কি ইতালি আসা যায় কিনা, এই বিষয়গুলো জানতে চাইতেছেন। তো এতগুলো সবার কমেন্টে অ্যান্সার দেওয়া সম্ভব না, কারণ রিসেন্টলি আপনারা আমাদের পেজ দ্য খান স্কোয়াডে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যা বলার বাইরে ভাই। প্রতিটা ভিডিওতে লাখের উপরে আপনারা ভিউ দিতেছেন, আলহামদুলিল্লাহ। হয়তো আমি আমার পুরনো সময়টা আমি ব্যাক পেয়েছি, যে কারণে এখন আপনাদেরকে প্রতিনিয়ত আমি সকল ইনফরমেশন নিয়ে কথা বলার চেষ্টা করবো। শুধু আপনারা কমেন্ট করবেন, আমি যেই কমেন্টটা বেশি পাবো ওই বিষয় নিয়েই আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সো চলেন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। তো রিসেন্টলি আমার অনেকগুলো ভিডিও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যা বলার বাইরে। সো সেখানে এতগুলো কমেন্ট ছিল যে ভাইয়া কিছু মাধ্যম বলতেছে যে আগে ভিসা পরে টাকা, এটা কি অথেন্টিক? আগে ভিসা পরে টাকা, এই বিষয়টা নিয়ে কথা বলছে। দেখেন, আগে ভিসা পরে টাকা এইটা যদি নিজের পরিচিত মামা চাচা খালুর মাধ্যমে হয় তাহলে ভাই আপনি বলবো যে হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু এই কথাটাই যদি কোনো এজেন্সি কিংবা কোনো দালাল কিংবা তৃতীয় পক্ষ যে তিনি যদি বলে থাকে তাহলে বলবো ভাই জিনিসটা একদম ফেক, গুজবে কান দিবেন না। কি জন্য দিবেন না? দেখেন, আপনাকে আমি একটা গল্প বলি যে কিছুদিন আগে, বছর দুয়েক হবে হয়তো, এক ভাই আমাকে বলল যে ভাই আমার এক মাধ্যম দিয়ে আমি 4টা কাগজের আবেদন করছিলাম। তো 4টা কাগজের ভিতর 4টাই কাগজ উঠছে, কারণ আমি অথেন্টিক মালিক দিয়ে আবেদন করছি। দেখেন, আমি তাদের থেকে টাকাও একটু বেশি নিছি যাতে মালিককে আমি সন্তুষ্ট রাখতে পারি। ঠিক আছে সব কিছু। এখন সেখান থেকে একজন লোক কী করছে জানেন? সে শুধু অ্যাপ্লাই খরচ নিয়েছে 30,000 টাকা, সে অ্যাপ্লাই খরচটা নিয়েছে। হ্যাঁ, সো 7 জনের 3 4 12 1,20,000 টাকা তিনি নিয়েছে। আর বাদ বাকি ভিসা হওয়ার পরে দিবে বলছে। নুলস্তা উঠবে, অথেন্টিক মাধ্যম নুলস্তা উঠলে নুলস্তা ভিসা লাগবে, তারপরে টাকা দেবে। এখন সেখান থেকে একজন আবার কি করছে, তিনি পাকনামি করে অন্য একজনের দিয়ে আবেদন করেছে, যে এখানে বিশ্বাস রাখে নাই তিনি। এখানে যে আবেদন করছে ফ্রিতে 30,000 টাকা দেয়, এটা বিশ্বাস রাখে নাই। তিনি আরেক মাধ্যম দিয়ে আবার আবেদন করাইছে। তো তিনি 2 জায়গায় আবেদন করছে, 2 নৌকা পাওয়া দিছে। তো 2 বছর আগে দেখা যায় যারা আবেদন করতো তাদের কাগজ হয়ে যেত প্রায়গুলাই। হ্যাঁ, তখন অত ফেক জিনিসগুলো অত হইতো না। হ্যাঁ, তো তখন কি করছে দেখেন, এখন 2 জায়গায় কাগজ উঠে গেছে। এখন এইখানেও তার 15-16 লাখ টাকা দেওয়া লাগবে, এইখানেও তার 15-16 লাখ টাকা দেওয়া লাগবে। এখন ইনি কোথায় যাবে? এখন যেই লোক কাগজ উঠাইছে ইনি তো অবশ্যই মালিককে টাকা দেওয়া লাগবে, এই বিষয় নিয়ে কার না নিক। এখন ইনি তো বরবাদ ভাই। হ্যাঁ, আবার ইনি কোন পক্ষে পা দিবে আপনারাই বলেন। তো এই জিনিসটা ভাই, আগে ভিসা পরে টাকা, এটা এজেন্সি কিংবা দালাল যদি বলে একদম বিশ্বাস করবেন না। কি জন্য বিশ্বাস করবেন আমি আপনাকে খুলে বলি। ওই যে গল্প তো বললামই যে 2 নৌকায় পা দিয়ে বসে রয়েছে। তো ওই সাবজেক্ট বাদ দেন, আমি বললাম যে কী জন্য বিশ্বাস করবেন না সেটা আগে বলি। দেখেন, এজেন্সি কিংবা দালাল এরা ভিসা প্রসেসিং করে এই দেশের কোনো একটা মাধ্যম হইয়া। কারণ আমি এই দেশে আসি, আমার এরা কন্ট্যাক্ট করলো যে তুমি আমার 10টা ভিসা আবেদন করে দেবে। আমি আবার আরেকটা মালিকের খুঁজলাম, একটা ইতালিয়ান মালিক যার মাধ্যমে লোক আনবো। তো তারা খুঁজলাম, তারা খুঁজে তার কাছে আমি কাগজ দিব। এখন সে প্রতিটা কাগজের জন্য 5,000 2,000 ইউরো যাই না নিতেছে। তো তার আমার ওই টাকা দেওয়ার লাগবে। আবার আমার কাছে যে কাগজ দিচ্ছে তার থেকে আমি 3টা মাধ্যম হয়ে গেছে। এটা মালিক হয়ে গেছে, এটা মাঝখানে আমি ব্রোকার হয়ে গেছি, আর এটা হলো ও এজেন্সি কিংবা দালাল। হ্যাঁ, তো 3টা মাধ্যম। এখন যদি সবাই যদি 2 লাখ করে টাকা নেয়, 3টা মাধ্যমে 6 লাখ টাকা। 2 লাখ টাকা তো কেউই নেবে না। মিনিমাম একজন 4 থেকে 5 লাখ টাকা আয় করবে। 3টা মাধ্যম যদি 5 লাখ করে আয় করে তাহলে বুঝতে পারতেছেন কী পরিমাণে অ্যামাউন্ট। হ্যাঁ, এখন এখানে যখন আপনি পাসপোর্ট জমা দেবেন দেখবেন সে আপনাকে এখনও ইতালির বিষয় নিয়ে অনেকেই দেখতেছি যে আগে বিষয় পরে টাকা। আমার কাছে এখনও প্রমাণ আছে, আমি এগুলো না দেখাই কারণ অন্য কারোর পিছনে লাগানো আমার কাজ না। তো আগে ভিসা পরে টাকা, এটা কী জন্য না? দেখেন, সে আপনারা বলবে আপনার পাসপোর্ট লাগবে আর কিচ্ছু না, ভিসা হওয়ার পর টাকা দেবেন। এই যে আপনি পাসপোর্টটা দিলেন, এই যে আপনি আটকা খেয়ে গেলেন। আটকা কীভাবে খাইছেন? আপনি পাসপোর্ট দিয়েছেন, পাসপোর্ট দেওয়ার পর বলবে ভাই তোমার পাসপোর্টে এই জিনিসটা হইতেছে না, তোমার পুলিশ ক্লিয়ারেন্স করা লাগবে। যেটা রিসেন্ট হয়ে গেছে, এক ভাই আমার গল্প বললো যে পুলিশ ক্লিয়ারেন্স করা লাগবে, মেডিকেল করা লাগবে, এখানে 5,000 টাকা লাগবে, ওইখানে 5,000 টাকা লাগবে, তোমার বিএমইটি ট্রেনিং করা লাগবে, তোমার অ্যাপ্লাইয়ের জন্য এখানে 5,000 10,000। দেখেন, এক একজনের থেকে 20,000 টাকা নিয়ে যদি এরা মাইরা দেয়, এরা কয়েক লাখের কয়েক কোটি টাকা কামায় নেয়। আপনি দেখতেছেন যে শুধু আপনি আবেদন করছেন, তার এই ফাঁদে কয়েক লক্ষ মানুষ পা দিছে ভাই। হ্যাঁ, বাংলাদেশে কি একজন দুজন তরুণ ইউরোপে আসতে চায়? কয়েক লক্ষ, লক্ষ বললে ভুল হবে হয়তো, কয়েক কোটি মানুষ ইউরোপে আসতে চায়।
হ্যাঁ, সো তাদের ভিতর কিছু পরিমাণও যদি এই 20,000 টাকা করে দেয়, তাদের কাছে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যায়। তারপর তারা কী করে, ফোন বন্ধ করে দেয়। এরকম হাজার গল্প আছে আমার ইনবক্সে পড়ে রয়েছে। তো ভাই আগে বিষয় পরে টাকা, এটা কেউ বিশ্বাস করবেন না। হ্যাঁ, নিজের একদম অথেন্টিক নিজের মামা চাচা খালু হলে আপনি বিশ্বাস করতেন, কিন্তু কোনো দালাল এজেন্সি ব্রোকার এদের মাধ্যমে বিশ্বাস করবেন না। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন কথা বলা যাক ইতালির আবেদন ফিটা কত। দেখেন, ইতালির আবেদন ফি যদি আমরা কথা বলি, রিসেন্টলি বছরগুলো যেগুলো হয়েছে সেগুলো তো অনেকটা কম ছিল, কিন্তু রিসেন্টলি 25-এ একটু অ্যামাউন্টটা বাইরে গেছে, কারণ কি যে ডিমান্ড বাইরে গেছে। এখন 26-এ হয়তো অ্যামাউন্টটা আরেকটু বেশি হবে, বাট আমি আপনাকে এক্সাক্ট একটা অ্যামাউন্ট আমি বলে দিতেছি, এটা হয়তো কম বেশি হইতে পারে। আমি আগে বলি কম বেশি হইতে পারে। দেখেন, ইতালিতে মূলত খরচ তো অত হয় না, খরচ মাত্র 16 ইউরোর একটা মার্কারি বলু লাগে, যেটা আপনার অ্যাপ্লাইতে অ্যাটাচ করতে হয়, অ্যাটাচ করে এটা জমা দিতে হয়। তো 16 ইউরো একটা মার্কেট, এটাই হলো অরিজিনাল খরচ। তারপর এই অ্যাপ্লাইটা যে করবে, এটা ধরেন একটা উকিল বলেন কিংবা একটা মাধ্যম বলেন, এর একটা খরচ আছে হয়তো একটা অ্যাপ্লাইয়ের প্রতি, মনে করেন যে 100 ইউরো, 200 ইউরো, 300 ইউরো। সো এটাই দিন দিন উকিল যারা করে, মানে যারাই আবেদন করে না, তাদের ফিগুলো বাড়ায় ফেলতেছে। 25-এ শুনলাম নাকি এটা করে ফেলছে 300, 350 ইউরো। 1 ইউরোতে 142-43 টাকা, 2.5% দিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে 300 ইউরোতে অলমোস্ট 50,000 টাকার মতন খরচ হয়। আর যেটা 16 অথেন্টিক খরচ হলো 16 ইউরো। এখন অ্যাপ্লাইটা যে করবে, এখন এটা তো একটা এক্সপিরিয়েন্স আলাদা লোক লাগবে। আপনার মালিক নিজে অ্যাপ্লাই করে না, কারণ তার হাতে এত সময় নাই যে সে বৈশা বৈশা আপনার জন্য আবেদন করবে। তিনি কী করে, তিনি একটা উকিল হায়ার করে, কিংবা তার অ্যাপ্লাইগুলো একটা উকিল করে। তো ওই উকিলের প্রতিটা অ্যাপ্লাইয়ের প্রতি একটা চার্জ আছে, কিংবা একটা কাফ অফিসে দিয়ে দেয়, সেই কাফ অফিস আবেদন করে। তো ইন টোটালি যদি আমরা বলতে চাই যে 200 থেকে 350 ইউরোর ভিতর আপনার অ্যাপ্লাই খরচটা যায়। এখন বা এটা কিছু কিছু জায়গায় আরও বেশি যায়, কম যায়, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনি দেখেন কিছু কিছু লোক আছে যারা অ্যাপ্লাইতে এক্সপার্ট। এখন ওই এক্সপার্ট লোক পাইতে হলে একটু টাকা বেশি খরচ করতে হয়, এটা ডিপেন্ড করে ভাই। এখন এই যে এই খরচটাই হয়, এই 50 থেকে 60,000 টাকা খরচ হয়, কিন্তু আগে আর কম হইতো। যেমন যদি 24-এর কথা বলি, 24-এ 216 ইউরো খরচ হতো, যে 200 ইউরো উকিল খরচ, আর 16 ইউরো হলো আপনার মার্কেটে বললোর দাম। তো এরকম 216, এখন এটা 300, 350 থেকে এই জাস্ট 500 ইউরোর নিচেই আপনার খরচ আসবে, যেটা অ্যাপ্লাইয়ের খরচ। এর যত হাই লোক দিয়ে আবেদন করুক না কেন, এখন 500 ইউরোতে বাংলাদেশে 70-80 হাজার টাকা হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই পাসপোর্টের সাথে 1 লাখ টাকা জমা নেয় অনেকে। হ্যাঁ, এই গেল অ্যাপ্লাইয়ের খরচটা। এখন ইতালির ভিসার মূলত খরচ কত, এই বিষয়টা বলি। তারপর টপিক হলো যে শুধু একটাই টপিক বাকি রেখেছে, যে অল্প টাকা ইতালি আসা যায় কিনা, ওইটা একটা মেইন টপিক, ওইটা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ওই টপিকটা আপনাদের শোনা দরকার। ওকে, ইতালিতে আসলে অথেন্টিক খরচ কত? দেখেন, অথেন্টিক খরচ আপনি কোন মাধ্যমে প্রসেসিং করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনার ফ্যামিলি, আপনার রক্তের লোক, মামা চাচা খালা কাকু, এদের দিয়ে আবেদন করতেছেন, তাহলে আপনার খরচ একদম সীমিত চলে আসবে। এটা নিয়ে আমি একটু পরের পার্টে বলতেছি, অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী আছে। তো এদের মাধ্যমে আবেদন করলে আপনার খরচটা একেবারে মিনিমামে চলে আসবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি কোনো দালাল কিংবা কোনো ব্রোকার কিংবা যারা ইতালির ভিসা নিয়েই কাজ করে তাদের দিয়ে আবেদন করান, তাহলে আপনার খরচটা যদি মিনিমাম আসবে মানে 12 থেকে 20 লাখ টাকার ভিতরে। দেখেন, এটা এক একজন এক এক রকম নিয়ে থাকে। এগ্রিকালচার বিষয় এক রকম রেট হয়ে থাকে, স্পন্সর বিষয় এক রকম রেট হয়ে থাকে, তারপর মনে করেন যে ডোমেস্টিক একটা রেট হয়ে থাকে, এক একটা অ্যাপ্লাই এক একটা রেট হয়ে থাকে। দেখেন, আমি এখানে আবেদন করি না, যেহেতু আমি দালাল না, তো এক্সাক্ট অ্যামাউন্টটা আমার কাছে নয়। এই বছর আমি যতটুকু শুনতেছি যে এই বছর কাগজ জমা নেওয়ার জন্য 1-2 লাখ টাকা নিতেছে, 1 থেকে 2 লাখ টাকা, মানে 1 থেকে 2 লাখ টাকা নিতেছে আপনার পাসপোর্টের সাথে, প্রায় 18 থেকে 20 লাখ টাকা নিতেছে। এগ্রিকালচার ভিসা মানে 14 লাখ থেকে এগ্রিকালচার ভিসা শুরু হয়, এবং স্পন্সর ভিসা 16 থেকে 18-20, যে যার থেকে নিয়ে পারে, যে মাধ্যম যত ভালো হয় সে টাকা একটু বেশি নিয়ে থাকে, এটা স্বাভাবিক। তো এই হলো খরচটা। এক কথা, আপনি 12 থেকে 20 লাখ টাকার ভিতরে আপনি অফিসিয়াল মানে ভিসা নিয়ে আসতে পারবেন ইতালিতে। আর লিবিয়ায় আসতে গেলে ভাই, লিবিয়ার খরচটা এখন অনেক বেশি। লিবিয়া এখন 20-এর উপরে, 20 থেকে 30 লাখ টাকা এখন লিবিয়ার কন্ট্রাক্ট হয়, যে আপনারা ইতালি নিয়ে যাবেন, বডি কন্ট্রাক্ট যেটাকে বলে। এই ছিল খরচ। হ্যাঁ, এখন আমি কথা বলি যে অল্প খরচে ইতালি আসা যায় কি না। এই জিনিসটা বলছিলাম যে একটা গল্প বলবো, যে অল্প খরচে ইতালি আসতে পারবেন কি না। দেখেন, এই বিষয় নিয়ে যদি বলি, আমার নিজের ফ্যামিলির একজন লোক, হ্যাঁ, সো ওর কথা বলি, আমি নাম না বলি। তো ওর আপন চাচা ইতালিতে থাকে অনেক বছর ধরে।
ওর আপন চাচা একটা রেস্টুরেন্টে চাকরি করে, অনেক বছর ধরে রেস্টুরেন্টের মালিকের সাথে ভালো একটা সম্পর্ক আছে। ও আসছে মাত্র 4 থেকে 5 লাখ টাকার মধ্যে, 5 লাখের মতো খরচ হয়েছে। 5 লাখ টাকা কী কী খরচ হয়েছে আমি আপনাকে বিস্তারিত বলতেছি, আগে ঘটনাটা বলি। হ্যাঁ, 5 লাখ টাকা দিয়ে কীভাবে ইতালিতে আসছে। ওর চাচা যে রেস্টুরেন্টে চাকরি করে, সেই রেস্টুরেন্টে মানে যে মালিক আছে, সেই মালিককে সে কনভিন্স করছে যে দেখ এটা আমার ভাতিজা, তুই একটু ওরা আইনা দে তোর রেস্টুরেন্টের কাজের জন্য। এবং দেখেন ভাগ্যবশত কি, সেই রেস্টুরেন্টটাও একটা মানে ট্যুরিস্ট পয়েন্টে আছে, যেখানে সবসময় লোক লাগে। তো মালিক যদি ভালো হয়ে থাকে, বললাম কি ওর চাচা অনেক বছর ধরে ওই রেস্টুরেন্টে জব করতেছে, সো ওর জন্য কাগজের জন্য আবেদন করছে। এখন ওর চাচা ওর মালিককে কনভিন্স করছে, ওর মালিক বলছে ঠিক আছে তুই কাগজপাতি রেডি কর, আমি তোরটা আবেদন করে দিব। তোরটা 2023-এর ফ্লুসিতে আবেদন করছে মেবি, হ্যাঁ 23-এর ফ্লুসিতে আমার জানা মতো আবেদন করছে। তো 23 কিংবা 22-এ হবে, আমার জিনিসটা আমি শিওর না, বাট ও আসছে 23-এ। আসার পর আমার সাথে দেখাও করছে। তো ওর আবেদনটা হয়েছে। এখন আবেদন হয়েছে দেখেন, এখানে কিন্তু আর মালিক অথেন্টিক, যে মাত্র একজনের জন্য আবেদন করছে, কারণ ওই রেস্টুরেন্ট কিন্তু অন্য কারো লোক আনে না, মানে তারা কিন্তু লোক আনার ব্যবসা করে না। তো দেখেন তার জন্য আবেদন করছে, খুবই অল্প সময় চলে আসছে, এবং খরচটা গেছে মাত্র 4 থেকে 5 লক্ষ টাকার, 5 লাখ টাকার নিচে গেছে। 5 লক্ষ টাকার যে খরচটা, সেটা যদি আমি আপনাকে একটু খুইলা বলে বিস্তারিত বলি, এখানে তো অ্যাপ্লাই ফি আছে। অ্যাপ্লাই ফি ধরুন 200 থেকে 300 খরচ আছে, আমরা 300 ধরি। হ্যাঁ, 300 অ্যাপ্লাই খরচ আছে। বিএফএস গ্লোবাল করতে হয়, হ্যাঁ বিএফএস গ্লোবাল করতে হয়, বিএফএস গ্লোবালের একটা খরচ আছে, সেটা ধরেন অলমোস্ট আমরা 200-300 ধরতে পারি, ধরুন 500 ইউরো। এয়ার টিকিটের খরচ আছে ধরেন 800-700 ইউরো, তখনকার সময় একটু বেশি ছিল, তাও আমরা 1000 ইউরো ধরি, তো টোটাল ধরেন 1500 ইউরো। আলেজ্য অস্পাতি যেটাকে বলে, যেটাকে আমরা রেসিডেন্ট বলতে পারি, সেই রেসিডেন্টটাকে এই দেশে কিন্তু আপনার নিতে হয়, যেহেতু ট্যুরিজম সেক্টরের মেন সেক্টরগুলোতে রেসিডেন্ট পাওয়া অনেকটা কষ্ট, কারণ আপনাকে আনা হবে দেশে থেকে, আপনি যেখানে থাকবেন সেই জায়গায় তাকে কনফার্ম করতে হবে। তো সেই রেসিডেন্টটা আপনার নামে মিনিমাম যতদিন পর্যন্ত আপনার কাগজ না হবে ততদিন পর্যন্ত ওটা লিভে থাকতে হবে, মানে খালি থাকতে হবে। সো এইটার জন্য আপনাকে কিন্তু একটা হাইস পে করতে হয়, যেটা 1000 থেকে 1500 ইউরো মতন খরচ হয়। 3000 ইউরো কিন্তু অলরেডি চলে গেছে। তো আসার পর তার প্রেফেক্টুরাল খরচ, কিট ছাড়তে হয়, একটা কিট পূরণ করে ছাড়তে হয়, সেই কিট পূরণ করে ছাড়াতে মেবি 100 কয় টাকা জানি লাগে। ইন টোটাল এই খরচগুলো কিন্তু দেখেন 3000 ইউরোই কিন্তু আজকের সময়ে যদি বলি 3000-3500 5 লাখ টাকা হয়ে যায়। তখনকার রেট একটু কম ছিল, তো আর টুকটাক খরচ আছে, ভিতরের খরচ বোঝে নিত। তো এই মিলে তার কিন্তু 4 থেকে 5 লক্ষ টাকার মতন খরচ গেছে। দেখেন অ্যাপ্লাই করলে ভিতরে আরও আনুষঙ্গিক অনেক খরচ আছে, তো এগুলো ডিপেন্ড করে। ইন টোটালি দেখেন 5 লাখ টাকার ভিতরে চলে আসছে, 5 লাখ টাকার কম অ্যামাউন্ট লাগছে। সেটা হলো অথেন্টিক মাধ্যম দিয়া চাচা তার ভাইস্তার জন্য আবেদন করছে, বুঝতে পারছেন? এটা হলো অথেন্টিক মাধ্যম। এখানে কোনো দালাল কিংবা কোনো ব্রোকার নেই যে যারে টাকা দিতে হবে। এখানে একমাত্র কাফ অফিস টাকা খাইছে, আর এয়ার খরচ লাগছে, আর নিজের কিছু খরচ আছে যেটা কাগজ করতে লাগে। ও আইসে এখন কাগজও পাইছে, সেই একই কোম্পানিতে কাজ করতেছে। দেখেন ওর চাচা বলছিল যে তোরা আইনা তোর এই কোম্পানিতে কাজ করতে হবে, ও এখনও সেই কোম্পানিতে কাজ করতেছে এবং ভালো একটা স্যালারি পাইতেছে। তো এই যে মালিকের সাথে যে সুসম্পর্কটা ওর চাচা তৈরি করে রাখছে, অনেক বছর ধরে সেই কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির মাধ্যমেই তার ভাইস্তারা আনছে। তো বুঝতে পারতেছেন যে নিজের মাধ্যম হইলে খরচটা কমে আসে, এবং যদি মালিকের সাথে ভালো পরিচয় থাকে তাহলে তো ভাই কোনো কথাই নেই, আপনার কাগজে কোনো ঝামেলাই হয় না। তো এইটাই আমরা আপনাদেরকে বারবার বুঝাই, কিন্তু আপনারা বুঝেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্পফুল করছে, যে ইতালি আসতে মূলত খরচ কত হয় ইন টোটালি আপনারা জানতে পারছেন। সো আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে। তো এখানে আমি হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সো আশা করি আপনাদের বোঝার ক্ষেত্রে ভিডিওটা একটু বড় হবে, কারণ প্রতিটা বিষয় ভাইঙ্গা বলতে গেলে একটু কথা মানে বলতেই হয়, সেই জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। এবং খরচের যে বিষয়টা আমি আবারও বলে রাখি, আপনি মাধ্যমের উপর ডিপেন্ড করে। এখন অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই ইতালিতে যাইতে খরচ কত হয়, এটা কোথাও লেখা নাই যে ইতালিতে যাওয়ার জন্য এত টাকা খরচ লাগে। হ্যাঁ, অফিসিয়াল খরচ 16 ইউরো একটা মার্কারি বললো, আর আপনার এয়ার খরচ, আর বাকি এই যে দালাল দুলাল দেন এদের কিন্তু ইতালির সরকার জানে না, এদের মানে এটা কোনো আইনে নাই, এগুলো সব অবৈধভাবে লেনদেন হয়। সো এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে আপনার টাকা পয়সা লেনা দেনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। এবং কোন ভিডিও চান, কোন বিষয় ভিডিও চান, বেশি বেশি কমেন্ট করবে, যেটা বেশি কমেন্ট হবে সেই বিষয়ে আমি ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। আল্লাহ হাফেজ।